আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব 11। মেঘ এখনও আহাম্মকের ন্যায় তাকিয়ে আছে শ্রাবণের দিকে। মেঘকে এক চিলতে অদ্ভুত হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে যায় শ্রাবণ। মেঘ আবার তাকালো অয়নের দিকে। অয়ন এবার মেঘের দিকে একটু এগিয়ে এসে বলল, তুমি কিছু বলো মেঘ। মেঘ চোখ বন্ধ করে একবার শ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, শুনুন নয়ন ভাই, আমি কারো সাথে প্রেমে নাই। আপনার কথার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করি না। আশা করি এটা নিয়ে আর কোনো কথা বাড়াবেন না। অয়ন কিছুটা হতাশ হয়ে গেল, তবে হাল ছাড়ার মতো মানুষ সে নয়। তোমার উত্তর না দিলেও চলবে, কিন্তু আমি আমার অনুভূতি জানিয়ে দিলাম। তুমি চিন্তা করে দেখো, আমি অপেক্ষা করব। মেঘ এবার একেবারে বিরক্ত হয়ে গেল। খানিক তেতিয়ে ওঠা গলায় বলে উঠল, আপনার অপেক্ষা করার দরকার নেই। আমার উত্তর একটাই, আর সেটা হচ্ছে না। অয়ন হতাশ চোখে মেঘের দিকে তাকিয়ে রইল। রুহি দুষ্টুমি না করে অয়নের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, প্রেম ভালোবাসা ছাড়াও এই দুনিয়ায় অনেক কিছু আছে। আপনি ভালো ছাত্র, ভালো ক্যারিয়ার গড়ুন, এসব না করলেও চলে। এরপর মেঘের কানের কাছে গিয়ে ফিস ফিস করে রুহি বলে উঠল, শ্রাবণ স্যার জানলে এই ব্যাটার পশ্চাৎ দেশে নিশ্চয়ই আগুন ধরিয়ে দিবে। তখন আর ধুলো ঝাড়ারও সময় পাবে না। মেঘ হাসি চাপার চেষ্টা করলেও রুহির কথায় মুখ টিপে হাসি বেরিয়ে এলো। কিন্তু অয়ন বেশ সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। সে এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলল, আমি সিরিয়াস মেঘ। মেঘ এবার মুখ শক্ত করে নিয়ে কিছু বলতে যাবে, তখনই হঠাৎ পেছন থেকে একটা প্রগাঢ় কণ্ঠ শুনতে পেল। কি সিরিয়াস শুনি? এক নিমিষে মেঘের রক্ত ঠান্ডা হয়ে গেল। শরীর হিম হয়ে এলো তার। চোখ বড় বড় করে সে পেছন ফিরতেই দেখল শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে রুহি ফিস ফিস করে বলল, ব্যাস, অয়ন ভাই শেষ। মেঘ মনে মনে মাথা ঠুকল, এই লোকটাকে কেন এত জায়গায় দেখা যায়? এইমাত্র না চলে গেল, এখন আবার এলো কেন? আজব তো। অয়ন গলার স্বর পরিষ্কার করে বলে উঠল, আমি আসলে মেঘকে বলছিলাম। কি বলছিলে? আবার বলো, আমিও শুনছি। শ্রাবণের ঠান্ডা অথচ কঠিন গলায় কথাটা শুনে অয়ন কিছুটা গুছিয়ে নিল নিজেকে। মেঘ এবার সরাসরি বলে উঠল, এটা আমার ব্যাপার, তুমি। মেঘের কথা শেষ হওয়ার আগেই শ্রাবণ ধীর পায়ে অয়নের একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গভীর স্বরে বলল, তুমি কি জানো ফুল কার? অয়ন একটু চমকে তাকালো। কি বলছে শ্রাবণ স্যার? ফুল আসলো কোথা থেকে? সে কিছু বলতে যাবে, তার আগেই শ্রাবণ খুব ধীর অথচ হুঁশিয়ারি দেওয়া গলায় বলল, জেনে রাখো, অন্যের বাগানে ফুল তোলার অনুমতি সবাই পায় না। মুহূর্তেই অয়নের মুখটা বিব্রত হয়ে গেল। সে বুঝতে পারছে এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। রুহি মুখে হাত চেপে হাসি লুকানোর চেষ্টা করছে, আর মেঘ বিস্ফারিত চোখে তাকিয়ে আছে শ্রাবণের পানে। অয়ন গলা খাকারি দিয়ে বলে উঠল, আমি পরে কথা বলবো মেঘ। তারপর দ্রুত সেখান থেকে চলে গেল। শ্রাবণ এবার ধীর গতিতে মেঘের দিকে ফিরল। তারপর চোখ সরু করে বলল, খুব জমে উঠেছিল নাকি? মেঘ তড়িঘড়ি করে বলল, আমি কিছু করিনি। ওহ, বুঝেছি, তুই শুধু হাসছিলি তাই না? মেঘ মুখ খুলতে যাবে, কিন্তু তার আগেই রুহি তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ, খুব হাসি পাচ্ছিল মেঘের, আর আমি তার সাক্ষী। মেঘ সাথে সাথে রুহির হাত চেপে ধরল। এরপর ফিস ফিস করে বলে উঠল, তুই চুপ করবি? তোকে তো আমি পরে দেখে নিব। শ্রাবণ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, চল। মেঘ হতভম্ব হয়ে তাকিয়ে রইল শ্রাবণের পানে। রুহি মুখের ওপর হাত রেখে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। মেঘ এবার হালকা কাশির ভান করে বলে উঠল, রুহি, চল এখান থেকে বের হই। বলেই হেঁটে যেতে নিলে মেঘের হাত হুট করে শক্ত করে চেপে ধরল শ্রাবণ। মেঘ চমকে তাকালো শ্রাবণের পানে।
চারপাশে এত লোক, সবাই কেমন করে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। যদিও কম বেশি সবাই জানে শ্রাবণ আর মেঘ কাজিন, তাও শ্রাবণ একজন শিক্ষক। এইভাবে যখন তখন এসব দখলদারি তাকে ঠিক মানায় না। মেঘ ভাবছে কিছু বলবে, কিন্তু শ্রাবণের ভাবলেশীন দৃষ্টি দেখে মেঘ বুঝতে পারছে এই মুহূর্তে লোকটা কোনো কিছুরই পরোয়া করছে না। মেঘ কিছুটা নিচু স্বরে বলে উঠল, ছাড়ো শ্রাবণ ভাই, সবাই দেখছে, দেখুক, আমার সাথে চল তুই এখনই। কোথায়? একটা শাস্তির ব্যবস্থা করতে হবে তো। মেঘ হাঁ করে তাকিয়ে রইল। কি করছে সে যে তাকে শাস্তি পেতে হবে? রুহি নিচু স্বরে মেঘের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, ওরে বাপরে, শাস্তি? ফুল, আজ তোর রক্ষে নেই। দাঁত কেলিয়ে হাসা, আজকে তোকে ভালোভাবে দেখাবে। মেঘের গলা শুকিয়ে এলো, কিন্তু কিছু বলার আগেই শ্রাবণ শক্তভাবে তার হাত ধরে টান মেরে তাকে সাথে নিয়ে হাঁটা শুরু করলো। এরপর টেনে নিয়ে গাড়িতে তুলল মেঘকে। চারপাশে সবাই তাকিয়ে আছে তাদের দুজনের দিকে, তাই আর কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে পড়ল মেঘ। শ্রাবণের আজকে আর কোনো ক্লাস নেওয়ার নেই, তবে মেঘের আরও 2টা ক্লাস বাকি আছে। যদি তাকে ক্লাস করতেই দিবে না, তাহলে সকালে এত ঢাকঢোল পিটিয়ে তুলে আনার কি দরকার ছিল? বেটা খচ্চর। শ্রাবণকে মনে মনে আজগুবি কিছু গালি দিতে লাগলো মেঘ। তা দেখেই হেসে দিল শ্রাবণ। তবে তার রাগ এখনও রয়ে গেছে, আর এটার শাস্তি আজকে মেঘকে দেওয়া হবে। মাহিদ ভার্সিটির ক্যাম্পাসে এসে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। মেঘকে কোথাও দেখতে পারছে না মাহিদ। সকালেই তো ফোনে বলেছিল সে ক্লাস শেষে মাহিদের সঙ্গে বাসায় ফিরবে, কিন্তু এখন তো কোথাও দেখা যাচ্ছে না। মাহিদ আবারও চারপাশে নজর বুলাতেই তার চোখ জোড়া এক জায়গায় থেমে গেল। নজরে এলো তার একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা রুহিকে। মোবাইলে ব্যস্ত ছিল রুহি, তবে কিছুক্ষণ পর চোখ তুলে তাকাতেই মাহিদের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। এক মুহূর্তের জন্য দুজনেই থমকে গেল। মাহিদ ধীর পায়ে এগিয়ে গেল রুহির দিকে। মাহিদকে দেখে রুহি গম্ভীর স্বরে বলল, আপনি এখানে কি করছেন? মাহিদ ঠান্ডা গলায় বলল, মেঘ কোথায়? রুহি একগাল হেসে বলে উঠল, মেঘ তো চলে গেছে। তৎক্ষণাৎ মাহিদের মুখখানার আদল একটু কঠিন হয়ে উঠল। গম্ভীর গলায় বলে উঠল, মানে কোথায় গেছে? রুহি কাঁধ ঝাঁকিয়ে বলল, একটু আগে আপনার বড় ভাই তাকে তুলে নিয়ে গেল। কে? শ্রাবণ ভাই? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মাহিদ। তার মনেই হয়েছিল এমন কিছু হবে। যেহেতু মাহিদের এখন আর মেঘকে নেওয়ার দরকার নেই, তাই সে চুপচাপ চলে যেতে লাগলো। তবে কি ভেবে যেন আবার দাঁড়িয়ে পড়ল। এরপর রুহির দিকে তাকিয়ে বলে উঠল, আমি বাড়ির দিকে যাব, তুমি চাইলে আমি তোমাকে তোমার বাড়ির সামনে নামিয়ে দিতে পারি। রুহি কিছুক্ষণ চুপ থাকলো। একা একাই তো যাবে, আর মাহিদের যাওয়ার পথেই তার বাড়ি, তাই যাওয়াই যায়। রুহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মাহিদ আবার বলে উঠল, যদি তোমার অনুমতি থাকে আর কি। রুহি কিছুটা ইতস্তত করে বলে উঠল, ঠিক আছে চলুন। আবার কি যেন ভেবে মাহিদ বলে উঠল, একসাথেই যখন যাব আর লাঞ্চেরও সময় হয়ে গেছে, তাহলে চলো কিছু খেয়ে নেওয়া যাক। কিছুক্ষণ ভাবল রুহি, যাবে নাকি যাবে না। ভাবতে ভাবতেই মাহিদ আবার বলে উঠল, আমাকে বন্ধুর বড় ভাই না ভেবে বন্ধুই ভাবতে পারো। বলেই হালকা হাসল মাহিদ। রুহি একটা ভ্যাবলা হাসি দিয়ে বলে উঠল, চলুন যাওয়া যাক। বলেই হেসে দুইজন সামনে এগিয়ে গেল। শ্রাবণ একটানা গাড়ি চালিয়ে মেঘকে নিয়ে গেল শহরের এক নিরিবিলি জায়গায়। এখানে মানুষের আনাগোনা খুব কম। গাড়ি থামিয়ে নেমে মেঘের সাইডে এসে দরজা খুলে দাঁড়ালো শ্রাবণ। মেঘ গম্ভীর মুখে বসে আছে, কিন্তু শ্রাবণের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে পুরোপুরি প্রস্তুত তার ফুলকে শাস্তি দেওয়ার জন্য। মেঘকে এইভাবে বসে থাকতে দেখে শ্রাবণ রুষ্ট কণ্ঠে বলে উঠল, নাম। কেন? তোকে প্রশ্ন করতে বলিনি, নামতে বলেছি। এখন শুধু আমার কথা শুনবি। মেঘ একরাশ বিরক্তি নিয়ে নিচে নেমে দাঁড়ালো। চারপাশ একদম নির্জন নিরিবিলি। সামনে সুন্দর একটা লেক, বাতাসে পানির গন্ধ, আশেপাশে সবুজ গাছগাছালি, একটা শান্ত মনোমুগ্ধকর পরিবেশ। মেঘ একবার চারপাশে তাকিয়ে দেখে নিল। হালকা হাওয়ায় মেজাজটা খানিক ফুরফুরে হয়ে উঠল মেঘের। মেঘের দিকে তাকিয়ে শ্রাবণ ধীর পায়ে এগিয়ে এসে একদম মেঘের সামনে দাঁড়ালো।
তারপর খুব শান্ত গলায় বলল, এত সহজেই তোর কাছে প্রেমের প্রস্তাব চলে আসে, তাই না? মেঘ হতভম্ব হয়ে তাকালো শ্রাবণের পানে। মানে? মানে যার তার সাথে ইচ্ছে মতো হাসি দিয়ে কথা বলিস আর তারা প্রেমে পড়ে যায়। তুমি পাগল নাকি? আমি কি ইচ্ছে করে কিছু করেছি? শ্রাবণ হঠাৎ ঝুঁকে এলো মেঘের দিকে। মেঘের এতটাই কাছে এলো যে মেঘ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে না পেরে হালকা পিছনে হেলে গেল। তোর ডায়ালগ দেওয়া শেষ হলে শাস্তির দিকে আসতে পারি। শ্রাবণের এমন গুরুগম্ভীর কথায় মেঘের গলা শুকিয়ে গেল। সে আমতা আমতা করে বলে উঠল, কি কি শাস্তি? শ্রাবণ নিচু স্বরে ফিসফিস করে বলল, একটা চুমু দে। কি? শোনোইনি? কিস চাই। মেঘ চমকে গেল, চোখ দুটো গোল গোল হয়ে গেল তার। কি বলছে এই পাগল লোক? মাথা ঠিক আছে নাকি তার? তুমি তুমি একদম পাগল হয়ে গেছো শ্রাবণ ভাই। শ্রাবণ মিটিমিটি হেসে উঠল। মেঘের চোখে একরকম ধরা পড়ার মতো গভীরতা কাজ করছে। মেঘের একেবারে নিকটে এসে খানিক ঝুঁকল শ্রাবণ। এরপর মৃদুস্বরে ফিস ফিস করে বলে উঠল, তুই কি জানিস গতরাতে তোর চুরি করা চুমোর স্বাদ এখনও আমার মনে আছে। মেঘের মুখ লাল হয়ে গেল। এইভাবে সরাসরি না বললে কি হয় না? আজব। নিজের চুল এখন নিজের ছিঁড়তে ইচ্ছে করছে তার। কেন যে আবেগের বশে পড়ে এমন একটা ভুল করল সে। এখন বারবার এই লোক তাকে সেই খোঁটা দিয়ে চলেছে। মিনমিন করে মেঘ বলে উঠল, তুমি মিথ্যে বলছো শ্রাবণ ভাই। তাহলে প্রমাণ কর আমি মিথ্যে বলেছি। মেঘ বোকার মতো তাকিয়ে রইল। সে তো এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। কিভাবে সে প্রমাণ করবে সে চুমু খায়নি? আর সত্যিই তো চুমুটা দিয়েছিল সে। উফ! মেঘের এমন নাজেহাল অবস্থা দেখে শ্রাবণ ঠোঁটে একটা ধূর্ত হাসি টেনে বলল, দরকার হলে আমি তোকে জোর করেই। এতটুকু বলেই থেমে গেল শ্রাবণ। শ্রাবণের কথায় মেঘ দ্রুত 2 কদম পিছিয়ে গিয়ে বলে উঠল, তুমি এমন কিছু করবে না আমি জানি। শ্রাবণ মাথা কাত করে তাকালো মেঘের দিকে। এরপর বলে উঠল, তোর এমন মনে হবার কারণ কি জান? আমি কি কখনো যা বলেছি তা করিনি? মেঘের নিঃশ্বাস আটকে এলো যেন। এই লোক কি তার সাথে সত্যি সত্যি এখন পাগলামি করবে নাকি? ভেবেই মেঘ দুরু দুরু বুকে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। আর শ্রাবণের ঠোঁটের কোণে লেগে আছে সেই চিরচেনা ধূর্ত হাসি। কিন্তু তার চোখ দুটো গভীর, যেন একবার ডুবে গেলে আর উঠে আসার উপায় নেই। মেঘ ভাঙা কণ্ঠে উচ্চারণ করল, আমি আমি কিছুতেই এটা করব না। শ্রাবণ হাত গুটিয়ে নিল, যেন মেঘকে একটু স্বাধীনতা দিচ্ছে সে। কিন্তু পরক্ষণেই গলায় সেই নরম অথচ হুমকির সুর নিয়ে বলে উঠল, তাহলে শাস্তি বাড়বে। মানে? মানে এখনও সময় আছে। নিজে থেকে দিলে ভালো, না হলে আমি। শ্রাবণ কথাটা শেষ না করেই ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে গেল। মেঘ খানিক শিউরে উঠে 1 ধাপ পিছিয়ে গেল। কিন্তু শ্রাবণ আরও 1 ধাপ এগিয়ে এলো মেঘের পানে। তা দেখে মেঘ ভয়ার্ত কণ্ঠে শুধালো, শ্রাবণ ভাই, তুমি এমন করছো কেন? কারণ তোর আজ একটা শিক্ষা দরকার। কিসের শিক্ষা? তুই শুধু আমার জন্য সুন্দর করে থাকবি, শুধু আমার জন্য হাসবি, আমার জন্য কাঁদবি, সব কিছু শুধু আমার জন্যই, আর অন্য কারো জন্য না। শ্রাবণ এমন নিচু গলায় কথাটি বলল যেটা শুধু মেঘই শুনতে পেল। আশেপাশে মনে হয় না এই আওয়াজ গিয়েছে। যা শুনে মুহূর্তেই থমকে গেল মেঘ। শ্রাবণের চোখে কিছু একটা যেন খেলা করছে। কেন? কোনো মায়া, কোনো আসক্তি? শ্রাবণের এমন দৃষ্টিতে মেঘ আরও বেশি অস্বস্তিতে পড়ে গেল। মেঘের শরীর হালকা কাঁপতে শুরু করলো। তবে মেঘ জানে এই মুহূর্তে পালানোর কোনো উপায় নেই। তোর কি লজ্জা লাগছে ফুল? শ্রাবণের এমন কাঠ কাঠ কথায় মেঘ আরও লজ্জায় লাল হয়ে উঠল। এদিক সেদিক নজর ঘুরিয়ে নিচু কণ্ঠে বলে উঠল, আমি আমি বাসায় যাব। যাবি, কিন্তু তার আগে। বলতে বলতে হঠাৎ করেই মেঘের হাতের কবজি ধরে নিজের কাছে টেনে নিল শ্রাবণ। মেঘ ধাক্কা খেয়ে তার বুকে এসে পড়ল। শ্রাবণের শরীরের উত্তাপে শিউরে উঠল মেঘ। শ্রাবণের বুকের ওঠানামা স্পষ্ট বুঝতে পারছে সে। প্রবল উদ্দীপনায় ভাঙা কণ্ঠে মেঘ কেবল উচ্চারণ করল, শ্রাবণ ভাই।
এখনও বলছি, নিজে থেকে দিবি নাকি আমাকেই নিতে হবে? তুমি সত্যি সত্যি এমন কিছু করবে? শ্রাবণ চোখ জোড়া সরু করে তাকালো মেঘের পানে। তার দৃষ্টিতে খেলা করছে দুষ্টুমির ঝিলিক। সে ইচ্ছে করেই এমন করে মেঘের প্রতিটি প্রতিক্রিয়া উপভোগ করছে। মেঘ ঠিক বুঝতে পারছে না এই লোকটা তাকে ভয় দেখাচ্ছে নাকি সত্যিই কিছু করবে। শ্রাবণ এবার একেবারে কাছে এসে ফিসফিস করে বলল, তোকে দেখে তো মনে হচ্ছে তুই ভয় পেয়েছিস। মেঘ গলায় কিছুটা শক্তি নিয়ে খাকারি দিয়ে বলল, মোটেও ভয় পাইনি আমি। তাহলে প্রমাণ দে। মেঘ এবার কিছুটা ভয় পেল। সব কিছুর প্রমাণ দিতে হবে কেন? আজব তো, প্রমাণ ছাড়া কি কথা বিশ্বাস করা যায় না? মেঘ নিচু স্বরে বলে উঠল, কিভাবে? যা বললাম কর। মেঘ এবার পুরোপুরি হকচকিয়ে উঠল। শরীরের রক্ত যেন জমে আসতে লাগলো তার। এই লোকটা সত্যি কি সব সিরিয়াসলি বলছে নাকি তার সাথে খেলছে? শ্রাবণ এবার হাত বাড়িয়ে মেঘের চিবুক ছুঁল। চোখ বন্ধ করে ফেলল মেঘ। বেগতিকভাবে তার শ্বাস ওঠানামা করতে শুরু করলো। এভাবে আরও কিছুক্ষণ থাকলে সে হয়তো নিশ্চিতভাবে সত্যিই পাগল হয়ে যাবে। কিন্তু হঠাৎ শ্রাবণ খুব আস্তে হেসে উঠল। তারপর মেঘের কপালে একটা নরম চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলল, ভয় পাস না জান, আমি জোর করে কিছুই করব না। কিন্তু মনে রাখিস, আমার ফুলের দিকে যেন আর কোনো মৌমাছি না আসে। মেঘ ভীষণ লজ্জা পেল, কিন্তু চোখ জোড়া খুলল না। এই লোকটা একটা মুহূর্ত তাকে লজ্জা না দিয়ে ছাড়ে না। এত বজ্জাত কেন এই লোক? মেঘকে এইভাবে লজ্জা পেতে দেখে আস্তে করে নিচু স্বরে শ্রাবণ বলে উঠল, তোর লজ্জা দেখে আজ ছেড়ে দিলাম ফুল, তবে মনে রাখিস শাস্তি কিন্তু এখনও শেষ হয়নি। মেঘ ধরফর করে চোখ খুলে ফেলল। চোখ খুলেই দেখতে পেল শ্রাবণ ঠোঁটের কোণে সেই ধূর্ত হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। এটাই কি তার শাস্তি? ভাবতে ভাবতে চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেঘ। এরপর একটা নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, তুমি তুমি খুব খারাপ মানুষ শ্রাবণ ভাই। শ্রাবণ গম্ভীর ভঙ্গিতে বলল, হয়তো তাই, কিন্তু তোর জন্যই খারাপ হতে ভালো লাগে আমার। মেঘ এবার মুখ ফিরিয়ে নিল, কিন্তু শ্রাবণ আবারও তার কাছে এগিয়ে এসে একটু নরম গলায় বলল, আমি চাইলে জোর করেও নিতে পারি ফুল। মেঘ কিছুটা শিউরে উঠল, কিন্তু শ্রাবণ এরপরই হাসি মুখে বলে উঠল, কিন্তু সেটা করব না, কারণ আমি চাই তুই একদিন নিজে থেকে আমার কাছে আসবি। মেঘ এক পলক শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণের চোখ জোড়া ভীষণ স্থির। এটা সেই নিষ্ঠুর কঠিন শ্রাবণ নয়, বরং এক অদ্ভুত দখলদারি মিশ্রিত ভালোবাসার প্রকাশক, এক নতুন শ্রাবণ। শ্রাবণের চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মেঘ। দ্রুত মুখ ফিরিয়ে নিল তার থেকে, যেন শ্রাবণ তার চোখের ভাষা পড়ে না ফেলে। শ্রাবণ এবার নিজের হাতটা মেঘের হাতের ভেতর গলিয়ে দিয়ে বলে উঠল, চল, অনেক বেলা হয়ে গেছে। মেঘ কয়েক মুহূর্ত দ্বিধায় থেকে দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণের হাত চেপে ধরল, কিন্তু মুহূর্তেই শ্রাবণ মেঘের হাত আরও শক্ত করে চেপে ধরে মেঘের দিকে ঝুঁকে মৃদুস্বরে বলে উঠল, মনে রাখিস, আমি কিন্তু আমার জিনিস কারোর সাথে ভাগ করি না। শ্রাবণের কথায় মেঘ কিছুই বলল না। সে জানে শ্রাবণ কেবল কথার কথা বলছে না, সে সত্যি তার কোনো জিনিস ভাগ করে না, আর কখনো করবেও না। মেঘের ভাবনার মাঝেই শ্রাবণ আবারও বলে উঠল, চল, বাসায় ফিরতে হবে। মেঘ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু শ্রাবণের শক্ত হাতের বাঁধন ছাড়া তার পক্ষে সম্ভব নয়। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল, আর মনে মনে ভাবতে লাগলো, এই লোকটা একদিন সত্যিই তাকে পাগল করে দেবে।